ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের চ্যানেলের মোস্ট পপুলার একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ধাতু, অধাতু এবং উপধাতুগুলো চিনতে হয়। এবং আমরা সেই ভিডিওতে বলেছিলাম যখন একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ কক্ষপথে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে তারা ধাতু হয়, আর সর্বশেষ কক্ষপথে 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকলে তারা অধাতু হয়। আর যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকে তারা উপধাতু হয়, অর্থাৎ তারা ধাতু এবং অধাতুর মতো আচরণ করতে পারবে। কিন্তু এই শর্ত অনুযায়ী আমরা যদি পিরিয়ডিক টেবলের প্রত্যেকটি মৌলকে ডিফাইন করতে যাই তখন কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। স্পেশালি আমরা এই শর্ত অনুযায়ী 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা যাদের আছে তাদের ক্ষেত্রে ধাতু, অধাতু এবং উপধাতুগুলো চিনে ফেলতে পারবো। কিন্তু 20-এর উপরে যাদের পারমাণবিক সংখ্যা রয়েছে তাদের এই শর্তটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। স্পেশালি আমি যদি উদাহরণ দিতে চাই, যেমন ক্রোমিয়ামের কথা যদি বলি, ফেরামের কথা যদি বলি, নিকেলের কথা বলি, অথবা কোবাল্টের কথা যদি চিন্তা করি, এই মৌলগুলোকে আমরা সকলে ধাতু হিসাবে কিন্তু জানি, এরা কিন্তু সবাই ধাতু। কিন্তু অবাক করা বিষয়, এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব তখন কিন্তু এদের সর্বশেষ শক্তিস্তর আমরা 1টি, 2টি, 3টি ইলেকট্রন পাবো না। তোমরা করে দেখতে পারো, সর্বশেষ শক্তিস্তর 1টি, 2টি, 3টি ইলেকট্রন পাবো না। তাহলে কি এদেরকে আমরা ধাতু বলতে পারবো না? কিন্তু বাস্তবে এদেরকে আমরা ধাতু হিসেবেই চিনে থাকি। আয়রন, লোহা, এটা তো তোমরা সকলেই চিনো, এটা কিন্তু এক প্রকারের ধাতু। এবং বিশ্বে সবচাইতে বেশি যে ধাতুটি পাওয়া যায় সেটা হচ্ছে লোহা। এখন ইলেকট্রন বিন্যাস দিয়ে যখন আমরা এটাকে ডিফাইন করতে যাব তখন কিন্তু এটা সর্বশেষ শক্তিস্তর আমরা 1টি, 2টি, 3টি ইলেকট্রন পাবো না। তাহলে এটা কি ধাতু হবে না? সেক্ষেত্রে বন্ধুরা, সত্যিকার অর্থে এটা কিন্তু ধাতু না, এদেরকে বলা হয় মূলত অবস্থান্তর ধাতু। ধাতু ঠিক আছে, বাট এটা একটা বিশেষ প্রকারের ধাতু এবং এই ধাতুগুলোকে অবস্থান্তর ধাতু বা মৌল বলা হয়। যেহেতু আমরা আজকে একটা নতুন ধাতুর কথা শুনলাম, এখন আমরা সেই ধাতু কি প্রথমে সেটা চিনব এবং এই ধাতুগুলোর সংখ্যা পিরিয়ডিক টেবলে ঠিক কতটি হতে পারে। প্রথমত আমরা অবস্থান্তর ধাতু কি সেই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব। অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌলের সবচাইতে সুন্দর একটা সংজ্ঞা যদি আমরা শর্টকাট দিতে চাই তাহলে বলতে পারি, যেই সকল মৌলের যে কোনো সুস্থিত আয়নের যদি আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে। আংশিক পূর্ণ বলতে ডি অরবিটালে 1 থেকে 9টি ইলেকট্রনকে মিন করে। ডি অরবিটালে 1 থেকে 9টি ইলেকট্রনের মধ্যে যদি থাকে তখন সেটাকে আংশিক পূর্ণ ডি অরবিটাল বলে। আমরা সকলেই জানি ডি অরবিটালে মোট সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারবে। 10টি ইলেকট্রন যখন থাকবে সেটাকে পরিপূর্ণ ডি অরবিটাল বলা হয়। কিন্তু 10-এর চেয়ে কম 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 9 পর্যন্ত যদি থাকে এর ভিতরের ওই কাঠামোকে বলা হয় আংশিক পূর্ণ ডি অরবিটাল। তাহলে সংজ্ঞাটা যদি আমরা আরেকটু রিমাইন্ড করি, যে সকল মৌলের যে কোনো সুস্থিত আয়নের, সুস্থিত আয়ন বলতে ইলেকট্রন দান বা গ্রহণ করার পর যে আয়নটা তৈরি হয়, যেমন জিঙ্কের ক্ষেত্রে আমরা জিঙ্ক 2+ বলতে পারি, জিঙ্ক 3+ বলতে পারি, এগুলো হচ্ছে সুস্থিত আয়ন। কপারের ক্ষেত্রে আমরা কপার প্লাস বলতে পারি, কপার 2+ বলতে পারি। যে কোনো একটা আয়নের যদি আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে, যেমন কপার প্লাসের কথা বলতে পারি, কপার 2+-এর কথা। আমরা যদি ফেরাম দিয়ে চিন্তা করি, ফেরাম 2+ হয়, ফেরাম 3+ হয়। এই যে আয়নগুলো আমরা লিখলাম, এই সমস্ত আয়নগুলার যদি আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে তখনই তার অবস্থান্তর ধাতু হবে। অবশ্য আমরা এটি ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করে দেখাবো শিক্ষার্থী বন্ধুরা। তবে অবস্থান্তর ধাতুর সংজ্ঞাটা আমরা কি বললাম, যে সকল মৌলের অন্তত একটি সুস্থিত আয়নের আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে। আংশিক পূর্ণ ডি অরবিটাল বলতে আমি আরেকবার বলছি, ডি 1 থেকে 9-এর মধ্যে, অর্থাৎ ডিতে যদি 1টি থেকে 9টি ইলেকট্রনের মধ্যে থাকে তখন সেটা আংশিক পূর্ণ ডি অরবিটাল। আর কোনো একটা সুস্থিত আয়ন যদি এই কাঠামোটা পেয়ে যায় তখনই তারা অবস্থান্তর ধাতু হতে পারবে। এবার এই অবস্থান্তর ধাতুগুলা পিরিয়ডিক টেবলে ঠিক কোথায় থাকবে সেটাকে যদি আমি একটু মেনশন করে দেখাতে চাই, আসলে অবস্থান্তর ধাতুগুলো থাকবে তোমার গ্রুপ 3 থেকে শুরু করে 12-এর মধ্যে। তোমরা পিরিয়ডিক টেবলটা খোঁজ করে দেখো যে গ্রুপ 3 থেকে 12-এর মধ্যে যেই 40টি মৌল আছে তাদের মধ্যে সবগুলাই অবস্থান্তর ধাতু হবে এমন না, কিছু কিছু মৌলের কিন্তু D10 আছে। আমরা জিঙ্কের কথা বলতে পারি, জিঙ্কের কিন্তু সুস্থিত আয়ন D10 থাকে।
যেহেতু 10টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, এই কারণে জিঙ্ককে কিন্তু অবস্থান্তর ধাতু থেকে বাদ দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে যে মৌলগুলা এই বিন্যাস দেখাবে তারা বাদে গ্রুপ 3 থেকে 12 এর মধ্যে যারা আছে এরা কিন্তু প্রত্যেকেই অবস্থান্তর ধাতু। এখন অবস্থান্তর ধাতু কেন বলবো সেটা যদি আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে একটু দেখি তাহলে তোমরা আশা করি সহজে বুঝতে পারবে। প্রথমত আমরা ফেরাম দিয়ে বিষয়টা দেখি। ফেরামের ইলেকট্রন বিন্যাস সকলেই জানি 26 বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে 3d 4s2 3d, তোমার এখানে হবে 2 2 4 10 12 18 20, এখানে হবে 6। এখন এই মৌলটা অবস্থান্তর ধাতু হবে কি না সেটা আমরা এই বিন্যাস থেকে কিন্তু বের করতে পারি। আমরা যে ভুলটা করি অনেক সময় আমরা এই 3d6 দেখে ডিসিশন নিয়ে ফেলি এই মৌলটা অবস্থান্তর ধাতু। খেয়াল করো তোমরা 3dতে 6টি ইলেকট্রন আছে, সর্বশেষ শক্তি স্তরের আগের শক্তি স্তরে 3d অরবিটালে 6টি ইলেকট্রন আছে। তো এই 6টি ইলেকট্রন থাকলেই আমরা যেহেতু সংজ্ঞায় পড়েছিলাম আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকলে তারা অবস্থান্তর মৌল। আসলে সুস্থিত আয়নের, এটা কিন্তু নর্মাল একটা মৌল, নিরপেক্ষ একটা মৌল, এটা কিন্তু আয়ন না। এখন যদি আমরা আয়রনের একটা আয়নের কথা চিন্তা করি, মনে করে Fe2+, এখান থেকে সিদ্ধান্তটা নিব। এই Fe2+ এর ক্ষেত্রে দেখব এটার ডি অরবিটালটা আংশিক পূর্ণ আছে কিনা। 26 এটা যদি আমরা করি, যেহেতু 2টি ইলেকট্রন দান করে দিয়েছে তার মানে 24-এর বিন্যাস করব। 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, তাহলে এখানে 6 4s-এর 2টি ইলেকট্রন আমরা দান করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে 2টি ইলেকট্রন যখন দান করে দিব তখন কিন্তু সর্বশেষ শক্তি স্তরে 3dতে 6টি ইলেকট্রন থেকে যাচ্ছে। দ্যাট মিনস এটাকে আমরা অবস্থান্তর ধাতু বলতে পারবো, অর্থাৎ সুস্থিত আয়নের ক্ষেত্রে যখন আংশিক পূর্ণ ডি অরবিটাল। আমরা যদি Fe3+ এর কথা বলি, Fe3+ 26, তখন কি হয় দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, তাহলে 4s-এর 2টি ইলেকট্রন চলে যাবে, যেহেতু 3টি ইলেকট্রন দান করবে 4s থেকে 2টা চলে যাবে, 3dতে যে 6টা ছিল সেখান থেকে আরও একটা চলে যাবে, মোট 3টা যাবে। তাহলে এখানে থাকবে 3d5, তার মানে এই সুস্থিত আয়নের 3d অরবিটালও আংশিকভাবে পূর্ণ। তার মানে আমরা আয়রনের যে কোনো সুস্থিত আয়ন দিয়ে যদি কথাটাকে বিবেচনা করি তখন দেখব যে এটা একটা অবস্থান্তর ধাতু। শুধুমাত্র এটা না, আয়রন না, তোমরা ক্রোমিয়াম, নিকেল, কপার সবগুলার ইলেকট্রন বিন্যাস যদি করে দেখো এবং সুস্থিত আয়নের বিন্যাসটা যদি বের করো দেখবা তাদের আংশিক পূর্ণ ডি অরবিটাল আছে। কিন্তু আমরা জিঙ্কের বিষয়টা যদি চিন্তা করি, জিঙ্কের বিন্যাস হচ্ছে তোমার 30, জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30 এর বিন্যাসটা যদি আমরা করে দেখাই 1s2 2s2 2p6 3s2 3p6 3d 10 4s2। এখন জিঙ্কের সুস্থিত আয়ন কি? অবশ্য জিঙ্ক 2+। এখন এই জিঙ্ক 2+-এর বিন্যাসটা যদি আমরা দেখি সর্বশেষ শক্তিস্তর থেকে 2টি ইলেকট্রন চলে যাবে। যখন 4s2 এই ইলেকট্রনগুলো চলে যায় তখন কিন্তু 3dতে তোমার দেখো 10টি ইলেকট্রন থেকে যায়। তো আমাদের সংজ্ঞায় ছিল যে সকল মৌলের আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকবে তারাই শুধুমাত্র অবস্থান্তর ধাতু হতে পারবে। তো এক্ষেত্রে আমরা জিঙ্ককে কোনোভাবে অবস্থান্তর ধাতু বলতে পারবো না। তবে ডি অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটি এসেছে তার কারণে এটাকে আমরা ডি ব্লক মৌল বলতে পারি, তবে এটা কোনোভাবেই অবস্থান্তর ধাতু বলতে পারবো না। আবার আমরা যদি স্ক্যান্ডিয়াম নিয়ে একটু কথা বলি, আমরা অবস্থান্তর ধাতুটা একেবারে পারফেক্টলি কিভাবে ব্যাখ্যা করতে হয় সেই প্রসেসটাই তোমাদেরকে দেখাচ্ছি। স্ক্যান্ডিয়াম 21 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 2 2 4 10 12 18 20, এখানে হচ্ছে 21। এখন স্ক্যান্ডিয়ামের এই অবস্থায় যদি তোমরা বিবেচনা করো অনেকের কাছে মনে হতে পারে এটা একটা অবস্থান্তর ধাতু, কারণ 3d অরবিটালে একটি ইলেকট্রন আছে। কিন্তু আমাদের সংজ্ঞায় ছিল সুস্থিত আয়ন, অর্থাৎ একটা মৌল যখন আয়নিত অবস্থায় থাকবে। তো স্ক্যান্ডিয়ামের সুস্থিত একটা আয়ন হচ্ছে তোমার 3+, সে সবসময় 3টি ইলেকট্রন দান করে দিতে পারে। তো এক্ষেত্রে যখন 3টি ইলেকট্রন দান করবে তোমরা একটু খেয়াল করো, এই 2টা চলে যাবে, এই একটা ইলেকট্রন চলে যাবে। 3টি ইলেকট্রন যখন চলে যাবে তখন 3d অরবিটাল সম্পূর্ণরূপে খালি হয়ে যাবে। 4s-এর 2টা চলে যাবে, 3d-এরও যে ইলেকট্রনটা বাকি আছে সেটা চলে যাবে। টোটাল 3টা দান করবে। 3টা দান করলে তার এই অরবিটালগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে না। তখন 3d অরবিটালে
কোনো ইলেকট্রন থাকবে না, তার মানে এই স্ক্যান্ডিয়ামটা কখনোই অবস্থান্তর ধাতু হবে না। সেক্ষেত্রে বন্ধুরা, তাহলে তুমি ধাতু, অধাতু, উপধাতু চেনার উপায় যে শর্তগুলো আগে পড়েছিলে, 1টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন, 3টি ইলেকট্রন থাকলে তারা ধাতু, 5, 6, 7টি ইলেকট্রন থাকলে তারা অধাতু, 4টি ইলেকট্রন থাকলে তারা উপধাতু। তুমি ওই সংজ্ঞাতে এই স্ক্যান্ডিয়াম সহ আমরা যেই গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলোর কথা বলেছি, এগুলোকে তুমি কোনোভাবে সংজ্ঞায়িত করতে পারবে না, কারণ এদের সর্বশেষ শক্তি স্তরের আগে আরেকটা আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকবে। মূলত সমস্ত প্যাচের কারণ হচ্ছে এটা। তুমি যখন বিন্যাস করে দেখবা, সর্বশেষ শক্তি স্তরে সবসময় 1টি বা 2টি ইলেকট্রন থাকবে, তার আগে আবার 3D অরবিটাল নামে আরও একটা অরবিটাল থাকবে। মূলত সেইখান থেকেই এই অবস্থান্তর ধাতুর উৎপত্তি। আশা করি তোমরা ধাতু এবং অবস্থান্তর ধাতুর পুরো মেকানিজমটা বুঝতে পেরেছো। আর এরই সাথে আমরা আজকের ভিডিও শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।